আমি রিনিউয়েবল এনার্জি সোর্সেস 2 অর্থাৎ ইউনিট 11 এর লেসন 2 পার্ট নিয়ে আলোচনা করব। তো আমি এখানে কোনো ওয়ার্ড মিনিং লিখে দেইনি, আমি প্যাসেজ পড়ানোর সময় ওয়ার্ড মিনিং গুলো বলে দিব। আচ্ছা, তো শুরু করি। বলছে ইন আ স্পিচ, বলছে একটি বক্তৃতায়, at the 90th সায়েন্স কংগ্রেস, কংগ্রেস মিন্স হচ্ছে সভা, বলছে 90তম বিজ্ঞানের 90তম সভার একটি বক্তৃতায় ইন্টারন্যাশনালি অ্যাকনলেজ সায়েন্টিস্ট, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অ্যাকনলেজড মানে হচ্ছে স্বীকৃত বা স্বনামধন্য বা পরিচিত বা বিখ্যাত, সায়েন্টিস্ট অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট মিস্টার এপিজে আব্দুল কালাম, বলছে যে বিজ্ঞানের 90তম সভার একটি বক্তৃতায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী এবং সাবেক ইন্ডিয়ার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি মিস্টার এপিজে আব্দুল কালাম, তিনি কি বলেন? এপিজের ফুল ফর্ম হচ্ছে আবুল পাকির জয়নাল। বলছে যে উনি কি উল্লেখ করেন? mentioned a very important aspects, বলছে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেন। মেনশন মানে উল্লেখ করা। of mankind future energy crisis, বলছে যে এই যে মানুষের ভবিষ্যতে যে এনার্জি ক্রাইসিস, এই এনার্জি ক্রাইসিস নামক যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে তিনি বিষয়ের কথা উল্লেখ করেছেন। he pointed out, তিনি উল্লেখ করেন that the era of wood, era মানে হচ্ছে যুগ, the era of wood and biomass এবং জীবাশ্ম জ্বালানি, বলছে কাঠ এবং জীবাশ্ম জ্বালানির যুগ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এরা বলতে এখানে কিন্তু আসলে যুগকে বোঝায় নাই, জাস্ট স্টোরেজকে বুঝিয়েছে, স্টোরেজ মজুদ। বলছে দি এরা অফ উড অ্যান্ড বায়োমাস হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, বলছে যে তিনি কি উল্লেখ করেছেন? কাঠ এবং জীবাশ্ম জ্বালানির যে মজুদ রয়েছে এই মজুদ প্রায় শেষ হয়ে এসেছে। দি এজ অফ ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, বলছে যে এই যে তেল এবং প্রাকৃতিক গ্যাস যে আছে এই গ্যাসের মজুদ কি হবে? এখানে এইজ বলতে মজুদ কি হবে? উড সুন বি ওভার, বলছে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। উইদিন দ্য নেক্সট ফিউ ডিকেডস, বলছে আগামী কয়েক দশকের মধ্যেই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস, বলছে যে এই যে পৃথিবীতে যে কয়লার যে মজুদ রয়েছে এই মজুদটা যে আমরা ব্যাপক হারে পুড়িয়ে ফেলছি, এটা কি করতে পারে? মে লিড টু আ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, এটা পৃথিবীব্যাপী বা পরিবেশগত, বইয়ে নোটের ভাষায় বাস্তুগত বা এরকমও থাকতে পারে, যাই হোক পরিবেশগত ওই একই কথা। বলছে যে পরিবেশগত কি হতে পারে? মে লিড টু আ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, বলছে পরিবেশগত বিপর্যয়ের দিকে আমাদেরকে ধাবিত করতে পারে। কেন? বলছে বিকজ কোল বার্নিং, বলছে কারণ কয়লা পোড়ানোটা কি করে? এই কাজটা কি করে? কয়লা পোড়ালে কি হয়? বলছে এমিটস দি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দি অ্যাটমসফিয়ার, বলছে এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ হয়। এমিটস মানে হচ্ছে নির্গত করা বা ছেড়ে দেয়া, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় কয়লা পোড়ালে। তাহলে বায়ুমণ্ডলে কি হয়? কার্বনের পরিমাণ বেড়ে যায়। আর আমরা জানি বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে গেলে ওজোন লেয়ার নষ্ট হয়ে যাবে, ওজোন লেয়ার নষ্ট হয়ে গেলে কি হবে? পৃথিবী আরো বেশি উত্তপ্ত হয়ে যাবে, বিভিন্ন পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হবে, অনেক রকম হয়, আর দেখা যাচ্ছে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এরপরে বলছে ইউক্রেইনস ফর্মার সোভিয়েত ইউনিয়ন, বলছে ইউক্রেন, আমরা জানি আগে পৃথিবী দুটি ভাগে ভাগ ছিল, একটি হচ্ছে কি? যুক্তরাষ্ট্র, ঠিক আছে? এই আমেরিকার ক্ষেত্রে একটা অর্থাৎ পৃথিবীর দুটা ভাগে, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর একটা হচ্ছে
আমেরিকা বা যুক্তরাষ্ট্র। তো এই সোভিয়েত ইউনিয়নের মধ্যে আগে 26টা বা 27টার মতো দেশ ছিল, পরে ভেঙে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এখন রাশিয়া হয়ে গেছে। তো এই আগে যখন সোভিয়েত ইউনিয়ন প্রায় 26টা বা 27টা দেশের মতো দেশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন ছিল, সেই ওই দেশের মধ্যে, ওই সোভিয়েত ইউনিয়নের মধ্যে ইউক্রেইনও অন্তর্ভুক্ত ছিল, পরে ইউক্রেইন সেপারেট হয়ে যায়। বলছে এই জন্য বলছে ফরমার সোভিয়েত ইউনিয়ন। বলছে চার্নোবিল ডিজাস্টার ইন 1986, এবং ইউক্রেইনের যে 1986 সালে চার্নোবিল ডিজাস্টার হয়, এই ডিজাস্টারে কি বোঝা যায়, বলছে হ্যাজ এক্সপোজড, এই ডিজাস্টার কি নির্দেশ করে বা কি প্রকাশ করে, দ্যাট নির্দেশ করা আর কি, দ্যাট নিউক্লিয়ার এনার্জি ক্যান বি পোটেনশিয়ালি ডেঞ্জারাস টু। বলছে নিউক্লিয়ার এনার্জি বা পারমাণবিক শক্তি এটা কি হতে পারে, এটা হচ্ছে ভবিষ্যতে পোটেনশিয়ালি ডেঞ্জারাস টু, ভবিষ্যতে অনেক বেশি বিপজ্জনক হতে পারে। সো according to APJ আব্দুল কালাম, বলছে কাজে আব্দুল কালামের মতানুযায়ী the only solution বলছে একমাত্র সলিউশন বা সমাধান কি এই সমস্যার, that mankind can look to, বলছে যে সমাধানটি মানুষ খুঁজে নিতে পারে, সেই সমাধানটির নাম কি, is the massive use of solar energy in future, বলছে ভবিষ্যতে সৌরশক্তির ব্যাপক ব্যবহার। এইটাই কারণ, এইটা ব্যবহার করলে আমাদের শক্তি চাহিদাও বাড়বে এবং দূষণও হবে না, কারণ এটি পরিবেশে কার্বন নিঃসরণ করবে না। বিকজ, কারণ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জিস, বলছে কারণ অন্যান্য যে নবায়নযোগ্য শক্তি আছে এগুলোর থেকে এটার উপকারিতা কিছু বেশি রয়েছে। এরপরে কি বলছে, নাও why has Kalam put so much importance, বলছে কেন এপিজে আব্দুল কালাম এত বেশি গুরুত্ব দিয়েছেন টু দি ইস্যু অফ এনার্জি। ইস্যু মানে হচ্ছে কি, ইস্যু মানে হচ্ছে বিষয়। বলছে যে এই এনার্জির যে শক্তি আছে এই বিষয়টার উপর কেন এত বেশি গুরুত্ব দিয়েছেন। দি এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন, বলছে এই যে এনার্জি সোর্সেস বা শক্তির মাধ্যমগুলো রয়েছে এগুলো সবসময় কি হয়েছে, মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্ট্রি, সারা ইতিহাস ব্যাপী পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। কারণ দেখো, এই যে বিদ্যুৎ, তারপরে কয়লাকে জ্বালানি শক্তি হিসেবে গ্যাস, কয়লা এগুলোতে বিভিন্ন এগুলোকে বা পানি এগুলোকে জ্বালানি শক্তি হিসেবে, যেমন কয়লার কথা চিন্তা করো, কয়লাকে জ্বালানি শক্তি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আমরা জানি যে আমাদের দেশে কয়েকটি কয়লা নির্ভরশীল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। তারপরে অনেক জায়গায় হচ্ছে তোমার গ্যাসের মাধ্যমে, অনেক বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের মাধ্যমে তোমার গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো এই যে এইগুলোর মাধ্যমে আর একটা জিনিস দেখো, এই যে যেই বিদ্যুৎটা উৎপাদন করা হয় এই বিদ্যুতের সাহায্যে বিভিন্ন কলকারখানা মেশিন যন্ত্রপাতি বিভিন্নগুলো চলে। ওই কলকারখানা যে পণ্যগুলো উৎপাদন করে এগুলো দেখা যাচ্ছে এই পণ্যগুলোর কিছু অংশ বিদেশে রপ্তানি করে আমাদের কি হচ্ছে, আমাদের অর্থনীতির যেটা মেরুদণ্ড সেটা কিন্তু দিন দিন আরো বেশি অনেক শক্তিশালী হচ্ছে। তো এই জ্বালানিগুলো যদি যেমন কয়লা, গ্যাস, এই জীবাশ্ম জ্বালানিগুলো যখন ফুরিয়ে যাবে তাহলে চিন্তা করো কি হবে, যে বিদ্যুতের উৎপাদন অনেক হ্রাস পাবে। পর্যাপ্ত বিদ্যুৎ না পেলে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাবে। কলকারখানা বন্ধ হলে কি হবে, আমরা কি করব, আমরা হচ্ছে বৈদেশিক মুদ্রা হারাবো। বৈদেশিক মুদ্রা হারালে কি হবে, আমাদের দেশের অর্থনৈতিক যে মেরুদণ্ড সেটা ভেঙে যাবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য এগুলো অনেক জরুরি। এই জন্য বলছে যে why has APJ আব্দুল কালাম put so much importance to the issue of energy, কেন এপিজে আব্দুল কালাম এই এনার্জির এই ইস্যুটির উপর এত বেশি গুরুত্ব দিয়েছেন। The energy sources have always been a major factor of change throughout history, বলছে সারা ইতিহাস ব্যাপী এই শক্তির উৎসগুলো একটা পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। The world's petroleum consumption বলছে এই যে
সারা পৃথিবীতে যে পেট্রোলিয়াম ব্যবহারের হার, কনজাম্পশন, যেমন কনজিউম করা মানে হচ্ছে ব্যবহার করা বা ভোগ করা, ওটারই নাউন ফর্ম দুইটা, একটা হচ্ছে কনজিউমার তার মানে হচ্ছে ভোক্তা, আর একটা হচ্ছে কনজাম্পশন অর্থাৎ ব্যবহার করা। তাহলে বলছে যে কনজাম্পশন, ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন, বলছে পৃথিবীতে যে পেট্রোলিয়ামের ব্যবহার রয়েছে হ্যাজ ইনক্রিজড ফ্রম 3 বিলিয়ন ব্যারেলস অ্যানুয়ালি ইন 1930। বলছে যে 1930 সালে মধ্যে বার্ষিক যে সারা পৃথিবীতে পেট্রোলিয়ামের ব্যবহার এটা বেড়েছে কত, 3 বিলিয়ন ব্যারেল থেকে এখন টু 50 বিলিয়ন ব্যারেলস অ্যানুয়ালি টুডে। বলছে 1930 সাল থেকে এখন 30 সালে ছিল যেটা 3 বিলিয়ন ব্যারেল, এটা এখন বেড়ে 50 বিলিয়ন ব্যারেল বছরে হয়েছে এখন। আচ্ছা আমরা এখন হিসাব করি 1 বিলিয়ন সমান হচ্ছে কত, 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। 1 বিলিয়ন এটা আমেরিকান হিসেব অনুযায়ী 1 বিলিয়ন সমান 100 কোটি, কিন্তু ব্রিটিশ নিয়ম অনুযায়ী 1 বিলিয়ন সমান হচ্ছে 1000 কোটি। আচ্ছা যাই হোক, আমরা আমেরিকানটা ধরবো কারণ আমেরিকান চলতেছে এখন সবকিছু। 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। আচ্ছা এখন ব্যারেলের আমরা একটু হিসাব করি, ব্যারেল জিনিসটা আসলে কি, যেমন বিশেষ করে তেল যখন বহির্বিশ্ব থেকে বা বিভিন্ন জায়গা থেকে তেল লিকুইড এগুলো আসে, তো সেক্ষেত্রে ওগুলো ব্যারেল হিসেব করে। 1 বিলিয়ন ব্যারেল, 1 ব্যারেল সমান হচ্ছে 159 লিটার, 1 ব্যারেল সমান হচ্ছে 159 লিটার, ঠিক আছে। তাহলে 100 কোটির সাথে কি করবে, 100 কোটির সাথে, আচ্ছা প্রথমে 3 বিলিয়ন, তাহলে এই যে 50 বিলিয়ন, তাহলে 100 কোটির সাথে 50 গুণ করবে, 50 গুণ করলে যেটা হবে ওইটার সাথে আবার 159 লিটার গুণ করতে হবে, তাহলে টোটাল অ্যামাউন্টটাই হবে এই পেট্রোলিয়ামের ব্যবহারের পরিমাণ। এরপরে বলছে ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, এবং এই সেঞ্চুরির শেষের দিকে কি হবে, দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ এক্সপেক্টেড, এবং আশা করা হচ্ছে যে পৃথিবীর জনসংখ্যা কত হবে, টু বি অ্যাবাউট 8 বিলিয়ন, তার মানে কি হবে প্রায় 800 কোটি। এখন অলরেডি 743 কোটির উপরে চলে গেছে, 743 কোটি সামথিং বর্তমান জনসংখ্যা, তার মানে কি হবে প্রায় 800 কোটি হবে। উইচ ইজ 3% হায়ার দেন টুডে, যেটা আজকের থেকে বা বর্তমান সময়ের থেকে 30 ভাগ বেশি। ডেভেলপিং কান্ট্রিজ, বলছে ডেভেলপিং কান্ট্রিজ উন্নয়নশীল দেশগুলো কি করছে, ডেভেলপিং কান্ট্রিজ উন্নয়নশীল দেশগুলো উইল গ্রো দেয়ার ইকোনমি, তাদের অর্থনীতি কি করবে, তাদের অর্থনীতি আরো বাড়াবে। তাহলে কি বললাম, ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো দেয়ার ইকোনমিজ, তাহলে উন্নয়নশীল দেশগুলো কি করবে, তাদের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে, অ্যাবাউট 2 টাইমস, দ্বিগুণ, ফাস্টার দ্যান ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, বলছে শিল্পোন্নত দেশগুলোর থেকে আরো বেশি বাড়ানোর চেষ্টা করবে। গ্লোবাল ইকোনমিক গ্রোথ, বলছে বৈশ্বিক যে অর্থনৈতিক সমৃদ্ধি রয়েছে ইজ এক্সপেক্টেড, এবং আশা করা হচ্ছে টু কন্টিনিউ অ্যাট 3% পার ইয়ার, বলছে আশা করা হচ্ছে এটা কি হবে, এটা হচ্ছে বছরে 3% করে বাড়বে। কনসিকুয়েন্টলি, এবং এর ফলে কি হবে, ফলাফল স্বরূপ, consequently the global demand for energy will grow at about 1.7% per year on an average। এটি একটি ফ্রেজ বন্ধুরা, on an average, এটার মানে হচ্ছে গড়ে, এটা ফ্রেজ কিন্তু পুরোটাই একসাথে, on an average মানে হচ্ছে গড়ে। তাহলে বলছে এর ফলে কি হবে, বলছে যে এই যে সারা পৃথিবী ব্যাপী যে এনার্জি যে গ্লোবাল ডিমান্ড বা বৈশ্বিক যে চাহিদা রয়েছে উইল গ্রো, এটা বৃদ্ধি পাবে অ্যাট অ্যাবাউট 1.7%, বলছে প্রায় 1.7 ভাগ প্রত্যেক বছর, অন অ্যান অ্যাভারেজ গড়ে। ইট ইন্ডিকেটস, এবং এই গড়ে বছরে 1.7 ভাগ বাড়বে, এটা দ্বারা আসলে কি বোঝায়, বলছে ইট ইন্ডিকেটস, এটা দ্বারা বোঝায় আ 50% রাইজ অফ এনার্জি কনজাম্পশন, it indicates a 50% rise of energy consumption by 2030
30 এবং এটা দ্বারা বোঝায় যে 2030 সালের মধ্যে এনার্জির যে কনজাম্পশন বা ব্যবহার এটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে 50%। এই যে 1.7 বলতে এটা বোঝাচ্ছে। if the world's daily petroleum consumption বলছে যদি পৃথিবীর দৈনন্দিন কনজাম্পশনের ব্যবহার is 220 মিলিয়ন ব্যারেলস নাও, যদি 220 মিলিয়ন ব্যারেল এখন হয়, আমরা জানি 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ, তাহলে এই 220 এর সাথে 10 লাখ গুণ করতে হবে, করে যেটা বের হবে ওটার সাথে 159 আবার গুণ করতে হবে। তাহলে বলছে যে যদি পৃথিবীর দৈনন্দিন পেট্রোলিয়ামের ব্যবহার 220 মিলিয়ন ব্যারেল এখন হয়, ইট উইল রাইজ বলছে এটা বৃদ্ধি পাবে টু 335 মিলিয়ন ব্যারেলস বাই দ্যাট টাইম। ওই সময় কি হবে 335 মিলিয়ন ব্যারেলস বৃদ্ধি পাবে। the present reserve of hydrocarbon energy sources বলছে যে এই যে হাইড্রোকার্বন এনার্জি সোর্সেস বলছে এই যে জীবাশ্ম জ্বালানির উৎসের যে বর্তমান মজুদ ইজ লিমিটেড, খুবই সীমাবদ্ধ, ঠিক আছে, খুবই সীমাবদ্ধ। তারপরে কি বলছে and it will not be sufficient to meet the future energy challenges of the world, এবং এটি পৃথিবীর যে ভবিষ্যতের যে এনার্জি বা শক্তির যে প্রতিযোগিতা সেটা কি করতে পারবে, সেটা পূরণ করার জন্য যথেষ্ট হবে না। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, আর মিট মানে হচ্ছে পূরণ করা। এই মিট ভার্বটা এমন একটা ভার্ব যেটা দুটো অর্থ প্রকাশ করে, একটা হচ্ছে সাক্ষাৎ করা আর একটা হচ্ছে কি করা, আর একটা হচ্ছে পূরণ করা, ফুলফিল করা। and hence এবং সুতরাং লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ যে অর্থাৎ প্রথম সারির যে শিল্পোন্নত দেশগুলো আছে এগুলো কি করবে, হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস, তারা কি করেছে, পদক্ষেপ গ্রহণ করেছে। ইনিশিয়েটিভস মানে হচ্ছে পদক্ষেপ গ্রহণ করেছে টু ট্যাপ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস। ট্যাপ মানে হচ্ছে ব্যবহার করা বা বেছে নেওয়া বা গ্রহণ করা। ট্যাপ মানে হচ্ছে কি, ব্যবহার করা, বেছে নেওয়া বা গ্রহণ করা। তারা কি করার সিদ্ধান্ত নিয়েছে, অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প যে শক্তির উৎসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। মেইনলি নোন অ্যাজ গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সোর্সেস, যেগুলো মূলত কি নামে পরিচিত, গ্রিন সবুজ অথবা নবায়নযোগ্য শক্তির উৎস নামে পরিচিত। একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবে যে গ্রিন এনার্জি সোর্স বলতে কি বোঝায়। গ্রিন এনার্জি সোর্স বলতে ওই সকল সোর্সকে বোঝায় which are unlimited, which can be used again and again, and which are not detrimental or harmful for environment as well as human beings। তাহলে কি বললাম, গ্রিন এনার্জি সোর্সেস বলতে আমরা কি বুঝি, which the green energy sources means such type of energy sources which are unlimited, which can be used again and again, or that means in unlimited time, and which are not detrimental or harmful for human beings as well as the nature earth। যেগুলো গ্রিন এনার্জি সোর্স বলতে তাহলে কি বোঝায়, এমন ধরনের শক্তি যেগুলো অসীম, যেগুলো বারবার ব্যবহার করা যাবে, কখনো ফুরিয়ে যাবে না, যেগুলো মানুষ, পৃথিবী এবং প্রকৃতি ওভারঅল পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যেগুলো ক্ষতিকর নয়, এমন ধরনের শক্তিকেই বলা হয় গ্রিন এনার্জি সোর্সেস। দি বটম লাইন, এরপরে বলছে দি বটম লাইন অফ কালামস স্পিচ ইন্ডিকেটস, বলছে কালামসের এপিজে আব্দুল কালামসের বক্তৃতার বটম লাইন মানে বটম লাইন এটা একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে মূল বিষয়বস্তু। The bottom line of Kamal's speech indicates বলছে এপিজে আব্দুল কালামের বক্তৃতার মূল বিষয়বস্তু কি নির্দেশ করে, the concern of mankind in the 21st century বলছে একবিংশ শতাব্দে মানব জাতির যে উদ্বেগ বা দুশ্চিন্তার বিষয় কি, মানে 21 শতাব্দীতে মানুষ জাতির দুশ্চিন্তার যে বিষয়, ওই দুশ্চিন্তার বিষয়টা আসলে কি সেটা এখানে মূলত
আলোচনা করা হয়েছে। শুধু তাই না, দেখো বন্ধুরা, এখানে যে উনি মানব জাতির একবিংশ শতাব্দীতে মানব জাতির যে দুশ্চিন্তার বিষয় বা মূল গুরুত্বপূর্ণ বিষয়টা কি মানব জাতির জন্য, সেটি যে আলোচনা করেছে এটি না। শুধু তাই না, উনি কিন্তু তার এই বক্তৃতায় এই সমস্যা থেকে কিভাবে মানুষ নিজেকে কি করতে পারবে, মুক্ত করতে পারবে, সেই বা মুক্তির পথ মানুষ কিভাবে খুঁজে পাবে এই সমস্যা থেকে, সেটাই কিন্তু তিনি এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো এখান থেকে এই প্যাসেজটি থেকে আমরা অনেক চমৎকার চমৎকার তথ্য পেয়েছি, ঠিক আছে, এবং অনেক কিছু যেমন বিলিয়ন ব্যারেলের হিসাবও আমরা জেনেছি, মিলিয়নের হিসাব জেনেছি, এবং অনেক চমৎকার চমৎকার তথ্য, ওয়ার্ড মিনিং এগুলো জেনেছি। তো তোমরা বাসায় আর একটা বিষয় বলে রাখি তার আগে, সেটি হচ্ছে যে ওয়ার্ড মিনিংগুলো আমি বলেছি ওগুলো যদি তোমার শুনে মনে না থাকে, এখানে কিন্তু অনেক সুবিধা। তুমি ইচ্ছা করলে ভিডিওটি পজ করে দিয়ে ওখানে ওয়ার্ড মিনিংটি শুনে বইয়ে বা খাতায় কোনো এক জায়গায় লিখে নিয়ে তুমি কি করতে পারবে, তুমি কিন্তু আবার ওইটা ভালো করে আয়ত্ত করতে পারবে। তো যাই হোক, এতক্ষণ আমি যে ওয়ার্ড মিনিংগুলো বললাম, উচ্চারণ বলেছি এবং প্যাসেজটি পড়ালাম, খুব ভালো করে বুঝে আয়ত্ত করবে। এবং তোমাদের মডেল বই বাসায় রয়েছে, মডেল বই থেকে এই প্যাসেজের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত চুজ দ্য বেস্ট অ্যান্সার এবং কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি ইনশাল্লাহ সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।